হ্যালো এভরিওয়ান, নতুন একটি ঘটনা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই ভালো আছেন এবং সবাইকে রোজার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবার প্রথম রোজা বেশ ভালো কেটেছে। তো দেরি না করে আজকের ঘটনায় চলে যাই। ঘটনাটি যিনি লিখেছেন তার নাম এমডি রাকিব এবং তিনি আমাদের গ্রুপের একজন নিয়মিত লেখক ছিলেন। যাই হোক, আমি দেরি না করে আজকের ঘটনায় চলে যাচ্ছি। তো কিছু বাধ্যবাধকতার জন্য লেখককে কিছু জিনিস গোপনীয় পরিবর্তন আর লেখার মান ঠিক রাখতে লেখার পরিবর্তন নিয়ে আসতে পারে। তবে আমার লেখাগুলো সত্য ঘটনা অবলম্বনে লিখিত। যেহেতু সদ্য ঘটে যাওয়া গতকালের অর্থাৎ এই ঘটনাটা আমি যখন শেয়ার করছি সেটা হচ্ছে 23/2/2023 ঘটনা, তাই কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। গতকালের একটা মেসেজ পেলাম এবং তথ্য গোপন করার স্বার্থে তার নাম সাথী। ওনার মেসেজের প্রথম শোটা ছিল ঠিক এরকম: গতকাল আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যা আগে কখনোই ঘটেনি, মানে এমন পরিস্থিতিতে আমি আর কখনোই পড়ি নাই। জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন তিনি বললেন আমি উত্তরার স্কুলে পড়ি। আমাদের স্কুলটা 4th তলার পাশেই আর একটা স্কুল শাখার কাজ চলছে, মানে নির্মাণাধীন। সেটা 7ম এবং 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন শাখা এবং সেখানে ক্লাস চলছে। আর আমরা পুরনো শাখায় ক্লাস করি। আমি 10ম শ্রেণীতে পড়ছি। মূলত 2টি বিল্ডিং পাশাপাশি হওয়ায় আমি নতুন বিল্ডিংয়ের ফ্রেশ রুমটা ব্যবহার করি বেশি। নতুন দালানের ওয়াশরুম এখনও হয়নি, তবে ফ্রেশ রুমটা হয়েছে, যেটা 3য় তলায় এবং অনেক সুন্দর। তবে পুরোটা বিল্ডিং এখনও সম্পূর্ণ হয়নি, এমনকি রেলিংও নেই। আমরা ফ্রেশ হওয়ার জন্য নতুন ফ্রেশ রুমটায় বন্ধুরা মিলে একসাথে যাই। টিফিন সময়ে বেশিরভাগ সময় যাওয়া হয়। সচরাচর বন্ধুরা একসাথে নতুন একটা প্লেস, সব কিছু নতুন একটা ভালো লাগা কাজ করে না, ওই রকম আর কি। তো গতকাল দুপুরের দিকে আনুমানিক 3টায় প্রচুর গরম লাগছিল, তখন আমি একাই যাই সেই ফ্রেশ রুমটায় ফ্রেশ হতে। উল্লেখযোগ্য, উক্ত নির্মাণাধীন বিল্ডিংটার প্রথমাংশে ক্লাস, তারপর ওয়াশরুম, আর দূরে শেষ প্রান্তে বারান্দাটা সম্পূর্ণ রেলিং ছাড়া, পুরো খোলামেলা এবং অনেকটা পিচ্ছিল। পানি জমে শ্যাওলা হয়েছে, কেউ ওইখানটায় গেলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমাদের টিচাররা সবার ক্লাসে গিয়ে সেই দিকটায় যাওয়ার একদম নিষিদ্ধ করেছে। এই বারান্দাটা তৈরি করার পর থেকে সেদিকটায় কোনো স্টুডেন্টদের যাওয়া নিষেধ করা হয়। উল্লেখযোগ্য যে আমার একটা বেস্ট ফ্রেন্ড, ওর নাম তনয়া। আমাদের অনেক দিন যাবৎ কথা হয় না, কারণ আমাদের মাঝে কিছুটা মনোমালিন্যতা চলছিল। ও আমাকে কল করে না আর আমিও ওর তেমন কোনো খোঁজ নিই না। এদিকে আমি কিছুদিন যাবৎ অসুস্থ, কয়েকদিন স্কুলে আসিনি। আজই বৃহস্পতিবার স্কুলে আসি। তারপর আমি ফ্রেশ রুম থেকে বের হয়ে যখন ক্লাসের দিকে যাব, তখনও আমার নজর ওই খোলা জায়গাটাতে যায় এবং আমি কাউকে সেখানে দেখিনি। কিছু কদম সামনে যাওয়ার পর তন্মধ্যে আমার কানে একটা শব্দ ভেসে আসে। কেউ যেন সাথী বলে ডাক দিল। সময় তখন 3:30 হবে। ডাকটা শুনে খুবই পরিচিত মনে হলো। আমি পিছন ফিরে তাকালাম, তো দেখি ওই রেলিং ছাড়া খোলা স্থানটায় আমার বেস্ট ফ্রেন্ড তনয়া দাঁড়িয়ে আছে। আমি রীতিমতো হতবাক, কারণ 1 মাসে ও বেশি সময় ধরে স্কুলে আসে না। ওকে দেখে আমি ভাবতে থাকি ওর সাথে কথা বলবো কিনা, কারণ আমাদের তো ঝগড়া চলছে। এসব ভেবে আমি ওর দিকে একটু অগ্রসর হই। এরপর জিজ্ঞেস করি, কিরে তুই এখানে কি করিস? তারপর সে বলে, আমি তো স্কুলে আসছি। তারপর আমি বললাম, কই ক্লাসে তো তোকে দেখলাম না। স্যার রোল কল করলো, কোনো সাড়া শব্দ পেলাম না। কই থেকে আসলা? আর সবচেয়ে যে বিষয়টা আমাকে খুব বেশি অবাক করে তা হলো ওর পোশাক পরার ধরন পুরাই পরিবর্তিত। পা থেকে মাথা পর্যন্ত ওর কালো কাপড়ে ঢাকা, পুরো পাঁচকলি, হাত পা কিছুই দেখা যায় না। আমি ওকে আবার জিজ্ঞেস করি, তোমার এত পরিবর্তন কবে থেকে? তুমি পর্দা করছো কবে থেকে? মানে রীতিমতো আমি তো শুধু ওর দিকে তাকিয়ে রয়েছি, কিন্তু ও তেমন কোনো কথাই বলছে না, শুধু আমার দিকে কেমন বড় বড় চোখ করে কেমন একটা হাসি দিচ্ছে। এমন হাসিটা অনবরতই দিয়ে যাচ্ছে। তারপর আমি জিজ্ঞেস করলাম, তুই ক্লাসে আসছিস না কেন? এখানে দাঁড়ানো তো নিষেধ, পড়ে যেতে পারো।
উত্তরে সে বলল, তাই? আমি বললাম, হ্যাঁ। এরপর তনয়া বলল, তুই একটু দাঁড়া, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। অনেক দিন ধরে তোকে বলবো বলবো করে বলা হয় না, একটু দাঁড়া। আমি ওর কথা শুনে বুঝছিলাম কিছু একটা হয়েছে। ওর কথার ধরনে আমি বুঝছিলাম, কিন্তু আমার মাথায় একবারও এটা আসেনি যে ও তনয়া নয়। মনে তখন ওর প্রতি আমার পুরো ধারণাটাই বদলে গেল। এরপর আমি বললাম, কি বলবি, আগে ক্লাসে চল, বসে কথা বলি। এই বলে আমি 4-5 কদম হেঁটে সামনে যাই। হঠাৎ অনুভব করলাম ও আমার হাত ধরেছে, আর আমার মনে হলো যেন গলন্ত এক টুকরো বরফ কেউ আমার হাত স্পর্শ করিয়েছে। ওর হাত এত ঠান্ডা, 4-5 কদম হাঁটার পরেই ও আমার হাতটা মুহূর্তে কিভাবে ধরলো। একটা মানুষের হাত এতটা লম্বা তো না। আমি সাথে সাথে ওকে বলি, কি ব্যাপার, হাত এত ঠান্ডা কেন? কি রে, হাত কি বরফের পানিতে চুবিয়ে আমাকে ধরছিস? পরেও আমাকে বলছে, শোন না, আয় না এদিকে একটু, তোর সাথে কথা আছে, বলে আমার হাত টেনে আমাকে সেই খোলা স্থানটায় নিয়ে গেল। আর আমার হাত শক্ত করে ধরে আমার দিকে এক নজরে তাকিয়ে রইল। আমার তখন মাথা কাজ করছিল না, মানে হচ্ছেটা কি। ততক্ষণে টিফিনের সময়ও শেষ। আমি ওকে বললাম, ভাই কি সমস্যা বলো, টিফিনের সময় শেষ, আমাকে ক্লাসে যেতে হবে। তুমি ক্লাস না করলে চলে যাও, হয়তো ক্লাসে চলো, ক্লাসে গিয়ে কথা বলি। ও বলল, আমি তো যাব না। মানে কথা কেমন যেন ওলট পালট বলছে। আমি ভাবছিলাম এমন বিব্রতকর আচরণ, সমস্যাটা কি। ও আমাকে একদম ওর শরীরের সাথে ঘেঁষে দাঁড় করায়। ওর নিঃশ্বাসের শব্দে আমি স্পষ্ট পাচ্ছিলাম ওর নিঃশ্বাসের শব্দ। আর এমন একটা জায়গায় আমাকে দাঁড় করায় যে আর এক কদম দিলে আমি সোজা নিচে গিয়ে পড়ব। ও ওর মুখ রেখে কি যেন বলছিল, কিছুই বুঝতে পারছিলাম না। তারই কিছুক্ষণ পর পেছন থেকে আমার একজন ম্যাম আমাকে ডাক দিয়ে বলে, এই সাথী, তুমি এখানে কি করো? বিশ্বাস অবিশ্বাস একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একান্ত অনুরোধ থাকবে বিরূপ মন্তব্য থেকে বিরত থাকবেন। যার সাথে ঘটেছে হতে পারে সে এই পোস্টটি দেখছেন। এই ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আমি একটু পরে শেয়ার করছি, তবে তার আগে কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে, যারা হরর গল্প শুনতে বা শেয়ার করতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, অথবা আপনার বন্ধুবান্ধব যদি হরর গল্প শুনতে পছন্দ করে তাহলে তাদেরকেও আমার চ্যানেলটা শেয়ার করে দিতে পারেন। চলেন দ্বিতীয় পর্বে চলে যাই। আমার কানে শব্দটা আসার সাথে সাথে আমি পেছন ফিরে দেখি আমার ম্যাম দাঁড়িয়ে। আমি মুহূর্তেই সামনে তাকিয়ে দেখি তনয়া নেই, কোথাও নেই। আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কি বলবো বুঝতে পারছিলাম না। আমি যে ম্যামকে ডাকবো সেই শক্তিটা নেই, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এরপর ম্যাম নিজে এসে আমাকে এক হাত দিয়ে চেপে ধরে সেখান থেকে নিয়ে আসে আর জিজ্ঞেস করে, তুমি ওখানে কেন গেলে? জানো না ওখানে যাওয়া নিষেধ? আমি বললাম, আমি ওইখানে যাইনি ম্যাম, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ওইখানে নিয়ে গেছে। আর জানেন ম্যাম, ও আজকে ক্লাসই আসেনি। ম্যাম বলল, কি আবোল তাবোল কথা বলছো, ক্লাস না করার বাহানা নাকি? আমি বললাম, না ম্যাম, সত্যি ওখানে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে নিয়ে গিয়েছিল। এরপর হঠাৎ ম্যাম চুপ হয়ে গেল, কি যেন ভেবে তারপর আমাকে বলল, সাথী তুমি কি অসুস্থ? আমি বললাম, জি ম্যাম। তারপর তিনি বলল, ও এই জন্যই তোমাকে টার্গেট করেছে। কিন্তু তিনি কেমন যেন করছিল, আমাকে কিছুই বলছে না। একটু পর ম্যাম আমাকে বলে, সাথী তুমি তো অসুস্থ, তোমার ক্লাস করার দরকার নাই, আজকে তুমি ছুটি নিয়ে বাসায় চলে যাও। আমি বললাম, না আমার ছুটি লাগবে না, আমি ক্লাস করব। এরপর ম্যাম বলল, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আমি ক্লাসে গিয়ে বসি। আমার মনে হচ্ছে যেন আমার ঘাড়ের পেছনে ভারী কিছু চেপে ধরেছে, ঘাড় নড়াতে পারছি না, শরীর কাঁপুনি দিচ্ছে, ভার হয়ে আসছে। আর যে হাতটা শক্ত করে ধরেছিল সেটা পাথরের মতো শক্ত হয়েছিল। বুঝে পাচ্ছিলাম না কি হলো এটা আমার সাথে। তারপর কোনো রকমে ক্লাস শেষ করি।
স্কুল ছুটির পর বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, তখন খবর আসলো প্রিন্সিপাল স্যার আমাকে ডেকেছে। তারপর আমি সোজা প্রিন্সিপাল স্যারের রুমে যাই। তিনি আমাকে বসতে বললেন। এরপর তিনি বললেন, শুনেছি তোমার নাকি আজকে একটা সমস্যা হয়েছে। যাই হোক, তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। তুমি যাই দেখেছো এটা যেন স্কুলের আর কোনো স্টুডেন্ট জানতে না পারে। এতে স্কুলের ভাবমূর্তি নষ্ট হবে। মায়েরা তাদের সন্তানদের আমাদের স্কুলে দিতে চাইবে না। তারপর সাথী বলল, স্যার আমি এমনিতেও বলতাম না, আর এভাবে আমাকে ডেকে এনে এটা জানানোর কোনো দরকারও ছিল না। আমার শরীরটা খারাপ আপনি জানেন স্যার, তবে এখন মনে হচ্ছে এটা সবার জানা উচিত। স্কুলে এমন একটা সমস্যা আছে, এটা আপনি জানেন, আর স্কুলে অনেক আগে একটা মেয়ে আত্মহত্যা করেছে, এটা আমি জানি, অনেক আগেই শুনেছি। আপনি আমাকে একটা বারও জিজ্ঞেস করলেন না যে তোমার সাথে এমনটা হয়েছে শুনলাম, তুমি কেমন আছো, বা আপনি স্কুলের ভাবমূর্তিটাকে প্রাধান্য দিলেন। আজকে ম্যাম না আসলে তো আমাকেও মরতে হতো, আর তখন আপনারা কি বলতেন আমি আত্মহনন করেছি? মেয়েটি চুপ ছিল না, সে সাহস করে উত্তর দিয়েছে। তার স্কুলে টিচারদের কাছে তার একটা ভালো পরিচিতি আছে। স্কুলের যে কোনো ইভেন্টে তার পক্ষ থেকে সে দায়িত্ব পালন করে। এমন ঘটনায় আর টিচারের কথায় তার মন ভীষণ খারাপ হয়। সে ঠিক সন্ধ্যা 6টায় বাসায় ফিরে। তারপর সাথী ভাবতে থাকে আজ তার সাথে যা হলো তা আসলে কী ছিল। এরপর তার মনে হলো সব ভুল, তনয়াকে একটা কল করা উচিত। সব ভুলে তনয়াকে একটা কল করা উচিত। সাধারণত আমরা যখন কাউকে অনেক বেশি অনুভব করি বা অনেক দিন দেখা না হলে যে তার একটা শূন্যস্থান অনুভূত হয়, তা থেকেই হয়তো বা সে এমন কিছু আজ দেখেছে। তাই সে সেই রাতেই কয়েকবার তনয়ার নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করার পর ব্যর্থ হয়। কিছুক্ষণ পরেই তনয়ার কল। সাথী কল পেয়েই সাথে সাথে রিসিভ করলে তনয়া হ্যালো বলে। সাথী প্রথম প্রশ্নই ছিল, কি অবস্থা তোর, তুই ঠিক আছিস? তনয়া উত্তরে বলল, ঠিক আছি, তবে ভারী গলায়, হয়তো ঝগড়ার জন্য এখনও রাগ। কিন্তু সাথী এবার পরিষ্কার হলো যে তাহলে স্কুলে যে ছিল সে তনয়া নয়, অন্য কিছু। কিছু কথা এখানে বলে রাখা ভালো, এই ঘটনাটা জানার পর আমি স্কুল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলছি। প্রতিটা প্রতিষ্ঠানের কর্তারা চাইবে তার প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ণ থাকুক, তাই বলে স্টুডেন্টদের জীবন বাজি রেখে নয়। যেখানে একবার একটা মেয়ে আত্মহনন করেছে সেখানে তারা কি সচেতনতা বা কী দায়িত্ব নিল? মৌখিকভাবে ওখানে যাওয়া যাবে না বলে দিলেই কি হলো? নাবালক বাচ্চারা খেলার ছলে যাবেই, ওইদিকে এটা স্বাভাবিক। তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম বিল্ডিংটার কাজ কোনো কারণে শেষ হয়েও হচ্ছে না। মাঝে মাঝে কাজ হয় আবার বন্ধ হয়ে যায়। একটা চলমান স্কুলের কাজ হুটহাট বন্ধ হওয়া, আবার টুকটাক কাজ করা, এটা স্বাভাবিক কিছু হতে পারে না। এখানে আমি অনুরোধ করব বাচ্চাদের গার্ডিয়ানদের, আমার পোস্ট অনেক মা বাবারা পড়েন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা বাচ্চারা বাসায় ফিরলে তাদের সাথে কথা বলুন, তাদের খোঁজ নিন, স্কুলে কি হয়েছে সব জানুন। বাচ্চারা চাপা স্বভাবের হয়ে থাকে, তাই যত বেশি পারেন তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করুন এবং তাদের সব খোঁজ খবর রাখুন। দিন শেষে সবাই ভালো থাকুক। ধন্যবাদ। কেউ বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে পরিপূর্ণ সত্য ঘটে যাওয়া একটা ঘটনা, তাই দয়া করে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকুন। তো এই ছিল আজকের ঘটনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা যারা শুনছেন তাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে চাইলে আমাকে লিখে জানাতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সেও লিখে জানাতে পারেন, অথবা আমার ইনস্টাগ্রাম অথবা আমার ফেসবুক আইডি বা পেজে লিয়ানা সানাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, সেখানেও আপনারা লিখে জানাতে পারেন। আমি আপনাদের গল্পের এবং কমেন্টের অপেক্ষায় থাকি এবং আপনাদের রোজা ভালো কাটুক। আপনারা সবাই সুস্থ থাকুন। আগামী দিন আরও একটি ঘটনা নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি পানি পান করুন এবং মাকে অবশ্যই কাজে সাহায্য করুন। এবং আপনার বাসায় যিনি সংসারের দায়িত্ব পালন করছে, রোজা রেখে রান্না করছে, কাজ করছে, তাকে তার সেই কাজের ক্রেডিট দিন অথবা একটু সাথে সাহায্য করার চেষ্টা করুন। আশা করছি আপনাদের আজকের পর্বটা ভালো লেগেছে। তো আগামীকালকে নতুন ঘটনা নিয়ে
ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।